সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় চামড়া শিল্পে বিপর্যয়। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শাহিন আহমেদ, সভাপতি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। মাঝখানে আছেন আবুল কালাম আজাদ, সভাপতি ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। ওই প্রান্তে আছেন সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিয়ে এখনকার প্রধান শিরোনামগুলো। 4 দিন পর রাজধানীতে আবারও চলছে সিটিং সার্ভিস। ইচ্ছে মতো ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তি থেকে মুক্তি পায়নি নগরবাসী। সুনামগঞ্জে মাছের পর এবার হাওরের বিষাক্ত পানিতে মারা যাচ্ছে হাঁস মুরগি। দিশেহারা কৃষক, ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ত্রাণমন্ত্রী। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী আটক। জঙ্গি সংগঠন আইএস এর ভিডিও সহ মোবাইল ফোন জব্দ। রোদা সামনে রেখে ছোলা, চিনি, তেলের আমদানি যথেষ্ট হলেও সিন্ডিকেটের কারসাজির আশঙ্কা সাধারণ ব্যবসায়ীদের। আগেভাগে মনিটরিং এর প্রস্তুতি প্রশাসনের। এবং নির্দেশনা 1 বছর পেরিয়ে গেলেও মাত্র অর্ধেক এটিএম বুথে বসেছে অ্যান্টি স্কেমিং ডিভাইস। বড় ধরনের জালিয়াতির আশঙ্কা। এই মুহূর্তে যদি শাহিন ভাই আপনাকে জিজ্ঞাসা করা যায়, আমাদের চামড়া শিল্পের এই মুহূর্তে কি অবস্থা? দেখুন, চামড়া শিল্পের আমরা যে প্রথম ধাপ ওয়েট ব্লু, সেই ওয়েট ব্লু প্রায় 50টি ট্যানারি কিন্তু আমরা সাভারে শিফটিং করেছি, কিন্তু বাকি ট্যানারিগুলো কিন্তু এখনো শিফটিং প্রক্রিয়া আছে। এখন যেহেতু আমরা ওয়েট ব্লু রপ্তানি করতে পারি না, আমরা কিন্তু ক্রাস্ট ফিনিশ রপ্তানি করি। ক্রাস্ট ফিনিশ কিন্তু আমরা ওখানে উৎপাদন করতে পারিনি এখনো। সুতরাং আমরা কিন্তু আমাদের উৎপাদন এখন এই জায়গায় আপনাকে ইন্টারাপ্ট করি, কেন পারছেন না? দেখুন, এইটা একটা ভারী শিল্প। এই শিল্পটাকে আপনার ছোট শিল্প ভেবে আপনার যে বেসিক কুটির শিল্প যারা অভিজ্ঞতা আছে তাদেরকে দেওয়া হয়েছিল। আজকে দীর্ঘ 14 বছর কিন্তু তারা এই বেসিক আমাদের এইখান থেকে শিফটিং প্রক্রিয়া আপনার আছে, এবং তারাই কিন্তু আমাদেরকে প্লটগুলো 2007 সালে বুঝিয়ে দিয়েছিল, যার ফলে কিন্তু আমরা তাদেরকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও আমাদেরকে লেআউট প্ল্যান দেয়নি। আমাদেরকে লেআউট প্ল্যান তারা দিয়েছে 14 সালের ডিসেম্বরে, এবং আমরা 15 সাল থেকে কাজ শুরু করেছি। এখানে যে আমাদের মূল কম্পোনেন্ট, যেটার কারণে আমরা এখান থেকে যাব, যে সিটিপি, ডাম্পিং ইয়ার্ড এবং ক্রোম রিকভারি প্ল্যান্ট, সেগুলো কিন্তু আপনার বেসিক করে দেওয়ার কথা, কিন্তু বেসিক এগুলো ধীরগতির কারণেই কিন্তু আপনার এই প্রজেক্ট আমরা সঠিকভাবে হয়নি। এবং এত দীর্ঘায়িত হওয়ার পিছনে এটা একটা অন্যতম কারণ। জি, এখন পর্যন্ত তারা বলছে যে আমরা 2টা মডেল প্রস্তুত করেছি, কিন্তু আসলে আদৌ সত্য নয়। আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে যে তারা কিভাবে আপনার চাইনিজ কন্ট্রাক্টর কিভাবে আপনার বর্জ্য ধলেশ্বরীতে ডাম্পিং করছে, এবং যে সলিড ওয়েস্ট যে ম্যানেজমেন্টটা, সেটা আপনার মনে করেন যে পুরোপুরি জিরো, সেখানে কিন্তু করা হয়নি। উন্মুক্ত একটা স্থানে আপনার ডাম্পিং করছে, যেটা আপনার মনে করেন যে যেটা কাম্য নয়। আজকে আমরা মনে করেন যে এলাকাবাসী আমাদেরকে জমি দিয়েছে, সাভার এলাকাবাসী, সেখানে তারা মনে করেছিল পরিবেশ বান্ধব শিল্পনগরী হবে, সে আশায় তারা কর্মসংস্থান সৃষ্টি হবে, তারা চাকরি পাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আশেপাশে গ্রামের মানুষই সেই দুর্গন্ধে টিকতে পারছে না। মাত্র 50টি টনের উৎপাদনই গেছে। আর যেখানে আমরা 155টি টনের ফুল সুইং প্রোডাকশনে যাব, সে সময় কি অবস্থা হবে? সেই বর্জ্যটা কি ব্যবস্থাপনা করতে পারবে? তো আমরা এটার জন্যই আসলে মহামান্য কোর্টকে আমরা বলেছিলাম যে আমাদেরকে ন্যূনতম 6 মাস সময় দেওয়ার জন্য। যদি এই সময়টা দিত, এবং একটা সবচেয়ে দুঃখের বিষয় যে আজকে যারা এই অব্যবস্থাপনার জন্য দায়ী, যে বিসিক এবং যে আপনার চাইনিজ ঠিকাদার কোম্পানি, তাদেরকে কিন্তু আপনার কোনো আইনের আওতায় আনা হয়নি এবং জরিমানা করা হয়নি, কিন্তু ট্যানারি মালিকরা কিন্তু জরিমানাও দিয়েছে, এবং আজকে জাতির কাছে একটা খলনায়ক চরিত্রে রূপান্তরিত করেছে। এখন কি আপনাদের সবগুলো কারখানায় বন্ধ হচ্ছে? আমাদের হাজারীবাগের সকল কারখানা বন্ধ, এবং সেখানে আপনার সবচেয়ে মানবতার একটা জীবনযাপন করছে শ্রমিক, কর্মচারী, মালিক সহ সবাই। যে আজকে ট্যানারির শ্রমিকরা কিন্তু ট্যানারির ভিতরে যেতে পারছে না, সেখানে পানি নেই, বিদ্যুৎ নেই। আমাদের যে 220 লাইনটা যেটা আছে, ভোল্টেজ 220 লাইনের, সেটাও কিন্তু আমাদের সংযোগ দেওয়া হয়নি, যার কারণে কিন্তু আজকে ট্যানারিগুলো, সকল ট্যানারিগুলো বন্ধ অবস্থায় আছে। আচ্ছা, ট্যানারি বন্ধ আছে। হ্যাঁ, ওয়ার্কার্স ইউনিয়নের আপনি বলেন, তাহলে আপনার শ্রমিকরা কেমন আছে? আপনি যদি বলেন এই কথা, সেটা হচ্ছে
এই ট্যানারি বন্দর হওয়ার মধ্য দিয়ে সবচেয়ে বেশি অসুবিধায় আমরা আছি। কারণ আমরা আছি এই কারণে যে কারখানাগুলোতে আপনি শুনলেন যে সেখানে সমস্ত সেবা সংযোগ বিচ্ছিন্ন, ভুতুরে নগরী, অন্ধকার। তো সেখানে কারখানায় দারোয়ান আছে এবং কিছু কনফিডেন্সিয়াল স্টাফ আছে এবং কোন কোন কারখানায় শ্রমিকরাও সেখানে রাত্রি যাপন করতেন। তো সেই জায়গাটার মধ্যে আজকে তাদেরকে এরকম একটা অন্ধকারে এবং একটা প্রচন্ড গরমের মধ্যে দিন যাপন করতে হচ্ছে। আর কারখানায় ওই রকম অন্ধকার থাকার কারণে, ইলেকট্রিসিটি থাকার কারণে এখন রাস্তায় অবস্থান নিতে হচ্ছে। এখন শ্রমিকদের কিরকম আছে এই কথার প্রশ্নের জবাব দিতে গিয়ে আমাকে একটা কথা বলতে হয়, সেটা হলো এই অবস্থাটার জন্য যারা দায়ী আমি বলবো, সে প্রথমত আমি বলবো আমার বিবেচনায় যে বর্তমান সরকার একটা গণতান্ত্রিক সরকার, দেশপ্রেমিক সরকার হয়ে এরকম একটি শিল্পকে মানে এখান থেকে স্থানান্তর প্রক্রিয়ার যাদেরকে নিযুক্ত করলেন বিসিক, আমার বিবেচনায় এই বিসিকের অদূরদর্শিতা এবং দক্ষতা, অযোগ্যতাই এটা আজকে প্রমাণ। এবং এরপর প্রধান কারণের আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই যে আজকে আমি কেন বললাম যে একটা স্বাধীনতার এত বছর পরে একটা শিল্প স্থানান্তর হবে, পরিবেশ বান্ধব শিল্পনগরীতে যাবেন, আধুনিক শিল্পনগরী হবে, কমপ্লেক্স ফ্যাক্টরি হবে। সেখানে আপনি দেখেন সম্মানিত মালিকদেরকে প্লট দেওয়া হলো, 200 একর জায়গা একোয়ার করা হলো, তাদেরকে প্লট দেওয়া হলো, তাদের চাহিদা মতো দেওয়া হলো, বেশিও দেওয়া হলো, সেটা আপনি জানেন। কিন্তু সেই জায়গার মধ্যে যেখানে টোটালি যে শিল্পের মূল বিষয়ের মধ্যে একটা অন্যতম হলো শ্রমিক, সেখানে শ্রমিকদের আবাসন, তাদের বিষয়টা ঘণ্টাক করেও কেউ এই বিষয়টা তুললেন না, ভাববেনই না। আমি সেই বিবেচনায় মনে করি তারা কিন্তু অযোগ্যতার পরিচয় প্রথম থেকে দিয়েছে, তাদের পরিকল্পনা ছিল না। আর পরবর্তী সময় এটা প্রমাণ হয়ে গেল যে তারা আসলে অযোগ্য। কারণ মহামান্য হাইকোর্টও কিন্তু ওই কথাটি বলছে যে এখানে আমি এই বিতর্কে যেতে চাই না। ওনারা বলতেছেন যে আমরা তৈরি করে দিয়েছি, মালিকরা বলতেছেন তৈরি হয় নাই। এই অবস্থায় মহামান্য হাইকোর্ট কিন্তু বলছে যে না, তোমার আগামী 15 কর্মদিবসের মধ্যে বাকি যেগুলি তৈরি হয় নাই তোমাদের করতে হবে। তার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যে সেখানে তৈরি হয়নি। আর এই তৈরি হওয়া না হওয়ার মধ্য দিয়া আজকে দেখেন এখানে মানে সেখানে কাজ হচ্ছে না, এখানে কাজ বন্ধ। এখন শ্রমিকরা কোন জায়গায় যাবে, কি অবস্থায় আছে তারা? থাকার সমস্যা তো হচ্ছেই। এবং আমরা আশঙ্কা করতেছি, যদিও আমাদের মালিকদের সাথে আমাদের এগ্রিমেন্ট আছে, মালিকরা বারবার আমাদের সাথে ওয়াদা করেছে, মন্ত্রণালয়ে গিয়ে ওনারা বলেছেন চাকরিচ্যুত করবেন না বলেছেন, এবং তারা বলছে যে ট্যানারি শ্রমিকরা আমাদের অ্যাসেট, আপনি তাদেরকে রাখবো। এটা তো বলে, কিন্তু চাকরি চ্যুত করার সময় তো কোনো সময় আর কোনো অ্যাসেট দেখে না। না, এই জায়গাটাই আমরা আসতেছি, এই জায়গায় আমরা খুবই শঙ্কিত। এবং আজকেও যদি বলি, মাননীয় চেয়ারম্যান সাহেব ছিলেন, আজকে কিন্তু একটা আমাদের দীর্ঘক্ষণ মালিকদের সাথে এই ইস্যুগুলো নিয়ে কিন্তু আমাদের বৈঠক হয়েছেন। ওনারা আজকেও বলেছেন, পাবলিকলিও বলতেছেন, মন্ত্রণালয়ও বলেছেন, এবং তাদের প্রতি আমি বিশ্বাস রাখতে চাই। কিন্তু বাস্তব পরিস্থিতিটা কিন্তু এরকম না। অনেকেই কিন্তু আবার তাদের মধ্যে কেউ আছেন যে সেটা কিন্তু তারা মানে এখনই একটু অসহনশীল মনোভাব চলে আসতেছে। 7 দিন 8 দিন কারখানা বন্ধ, এখনই কিন্তু শ্রমিক নিয়ে তারা চিন্তা করতেছেন যে আমরা বসায় পয়সা দেব, কি করব, এ করব, সে করব, এই কথাগুলি আছে। আবার মালিকদের বৃহত্তর অংশ, বিশেষভাবে অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ যারা একটু শুভবুদ্ধি সম্পন্ন, কেন আমি বলি সেটা কিন্তু ইউনিয়ন অথবা শ্রমিকদের চাপে না, তারা নিজেরা বুঝে যে ট্যানারি শিল্পটা এমন একটা শিল্প, এখানে যে কোনো শ্রমিকই কিন্তু কাজ করতে পারবে না। যারা শিল্প উদ্যোক্তা, যারা রিয়েলি ব্যবসা করতে চায়, যারা আগামী দিন কমপ্লেন্স নিয়ে ভাবে, তারা কিন্তু এই দক্ষ শ্রমিকগুলা বিদায় করবে বলে আমি মনে করি না। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের এন্টারপ্রেনারদের মধ্যেও এরকম থাকে যারা খুব শর্টকাট চিন্তা করে, মনে করে আমি যদি 2 মাস পয়সা না দিয়ে পারি, 15 দিন পয়সা না দিয়ে পারি, এটাই তারা লাভ মনে করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেশিরভাগ মালিক এই ধরনের শর্টকাট চিন্তা করবেন না, এবং এই ভরসাই আমরা এখন পর্যন্ত পোষণ করতেছি। সৌরভ ভাই, উনি যে কথাটা বলেছেন যে বিসিক পুরো জিনিসটাই প্রস্তুতি না, 14 সালের আগে পর্যন্ত এটার অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে কিন্তু ফ্যাসিলিটিসগুলো নাই। উনি যেটা বললেন যে ওখানে মালিকরা গেছেন, প্লট বুঝে পেয়েছেন, তারপর ওনারা কাজ করছেন। ওনাদের অভিযোগ আছে যে ইলেকট্রিসিটি ঠিক মতো নাই, ট্রান্সফরমারগুলো লাগানো হয়নি, সিইটিপির ইয়েটা এখনো হয়নি। তারপরে যেটা আপনার বর্জ্য, যেটা মানে কঠিন বর্জ্য যেটা, সেটা এমনি বাইরে ফেলছে ইয়ার জন্য। এই জিনিসগুলো তো আছে। উনি তার সঙ্গে যুক্ত করেছেন যে চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। এই অবস্থায় কেন এই অবস্থায়
এরকম একটা শিল্প, যে শিল্পটা দেশের মানে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে 2 নম্বর। যদি আপনি দেখেন তাহলে 2 নম্বরে আছে, 90 থেকে 100 কোটি ডলার তারা প্রতি বছর আর্ন করে। ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আমরা যে আমাদের যে ব্যবস্থাপনার ক্ষমতা, সক্ষমতা এত কম, এবং বিশেষ করে সরকার যা ভাবে তা করে না বা করতে পারে না, আর যা বলে তা বাস্তবায়ন করে না। এই শিল্পটির ঠিক যে এখানকার হাজারিবাগে পরিবেশ দূষণ হচ্ছিল, বুড়িগঙ্গা পরিবেশ দূষণ হচ্ছিল, এই জন্য সরকার অনেক আগে এটি সরানোর চেষ্টা করছে, সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। এবং যদি আমরা 2005ও ধরি, 5 থেকে আজকে 12 বছর, এই 12 বছরে একটি যদি প্রকল্প বলি, একটি উদ্যোগ বলি, একটা শিল্পনগরী তৈরি করা হয়নি, এবং সেখানে গিয়ে কেউ কাজ করতে পারছে না। এটি হচ্ছে আধুনিক, যে সরকার বারবার বলছে ডিজিটাল বাংলাদেশ করতে চায়, আধুনিক তথ্য প্রযুক্তি এবং সব ক্ষেত্রে আধুনিক করতে চায়। আধুনিক একটা শিল্পনগরী, মানে দেড়শো শিল্প কারখানা, যেখানে মাত্র 150 শিল্প কারখানা স্থাপন করা হবে, সেটি করতে পারে না। তার বিদ্যুৎ, তার গ্যাস, আমি তো বলছি এটা, এবং অনেকটাকে বলা হয় যে ঘোড়ার আগে গাড়ি চালানোর এই বিষয়টি হয়েছে। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, এখানকার মালিকদের যে দুর্বলতা বা দোষ, সেটি হচ্ছে যে তারা যেতে চাননি। এখন তারা যেতে চাননি, তাদের যে যুক্তিতে যেতে চাননি, সরকারের এই অব্যবস্থাপনা, সরকারের এই ব্যর্থতার কারণে এখন তাদের যুক্তিটা কিন্তু প্রতিষ্ঠিত হলো যে তাদের যেখানে নিয়ে যাবে তাদের যেতে আপত্তি নেই। সেখানে তো শিল্প চালানোর পূর্ব শর্তগুলো পূরণ করা হয়নি। পরিবেশ না, পরিবেশ তো এখানেও নাই, কিন্তু ওখানে তো মানে চালানোর অবকাঠামোই নাই, চালানোর অবকাঠামোই নাই। তাহলে একটি জমি, শুধু জমি বা প্লট দিলে তো আর শিল্প চলে না, শিল্প কারখানা। এখানে শিল্প মন্ত্রণালয়ের অদক্ষতা, অব্যবস্থাপনা, এবং তাদের কি বলবো, তারা এটি ভালোভাবে এটি মোকাবেলা করতে পারেনি, যে কারণে আজকে খুব কম ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিক এবং মালিকরা এক হন। এই ট্যানারি শিল্পী দেখা গেল মালিক শ্রমিকরা অন্তত এখন পর্যন্ত এক আছেন। এবং শ্রমিকদের চাওয়া কি? শ্রমিকদের চাওয়া যে তারা যে কাজ করছে, তারা যে মজুরি পাচ্ছে, এই মজুরিটা যাতে, তারা যে কাজ করছে কাজটা যাতে অব্যাহত থাকে, তাদের চাকরিচ্যুত না হয়, আর যে মজুরি পাচ্ছে মজুরিটা যাতে পায়। কারণ মাস শেষে তাদের এই মজুরি ছাড়া আর কোনো উপায় নেই। মালিকদের একটি, এখানে শাহিন ভাই আছে, তারা হয়তো 2 মাস 6 মাস 1 বছরও কেউ এটি করতে পারবে, যে শিল্প বন্ধ থাকলেও তারা এটা চালাতে পারবেন। কিন্তু তাহলে শিল্পটা তো তাতে দেশের তো ক্ষতি হলো। দেশের যে ক্ষতি, সেটা ব্যক্তিগতভাবে কেউ এটা পোষাতে পারেন, কিন্তু দেশ যে আপনার এই যে $100 কোটি বা তার বেশি রপ্তানি বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হলো। এতগুলো শ্রমিক মাসের পর মাস, তো একসময় মালিকরা তারা বলবেন যে আমরা কতদিনই করব। দ্রুত এটা অগ্রাধিকার ভিত্তিতে। আচ্ছা, আদালত জনকল্যাণের কথা চিন্তা করেই রায় দিয়েছে, ঠিক আছে, কিন্তু আদালত যে নির্দেশনা দিয়েছেন সরকারকে, সরকার তো সেই নির্দেশনা পালন করেনি। এখন ট্যানারি মালিকরা যদি তাই আদালতের নির্দেশ ভঙ্গ করার কারণে তাদের যে জরিমানা হয়, তাহলে সরকারের জরিমানা হবে না কেন? এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জরিমানা হবে না কেন? একটা ফোন আছে সৌরভ ভাই। হ্যাঁ, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে চামড়া শিল্পনগরী তারপরে করা হলো, সেই শিল্পনগরীতে মালিক পক্ষের বক্তব্য এখনো ইটিভিটা শেষ হয়নি এবং গ্যাস বিদ্যুতের সংযোগ দেওয়া হয়নি, কিন্তু সরকার তাদেরকে চাপ দিচ্ছে সেখানে যাওয়ার জন্য। আসলে কোনটা সত্য? আমরা কি কোনটা আসলে সত্য বলে বিশ্বাস করব? জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, উনি যেটা বলেছেন যে আসলে ওনার প্রশ্নটা হচ্ছে যে প্রথম হচ্ছে এখন তো না যেতে উপায় নেই, কারণ যেখানে তারা ছিলেন তার গ্যাস, পানি, বিদ্যুৎ সব বন্ধ করে দিয়েছে। সুতরাং এখানে থাকার কোনো উপায় নেই, মানে থাকতে চাইলেও থাকতে পারছেন না। তার মানে এখানে অস্তিত্ব নাই, শিল্পটাই নেই। মানে তার লোহালক্কর থাকতে পারে, চামড়াও থাকতে পারে, ঘরও থাকতে পারে, কিন্তু শিল্পটা নেই। শিল্প মানেই হচ্ছে উৎপাদনশীলতা, শিল্প মানেই হচ্ছে নতুন কিছু যোগ করবে, নতুন কিছু উৎপাদন করবে।
যেটি হচ্ছে এখন মালিকদের এখন আর বিষয়টি ওরকম যে কার কথা সত্য, কারণ এখন দেশের মানুষ এটা পরিষ্কার দেখছে যে আদালতের নির্দেশ, সরকারের সিদ্ধান্তের কারণে এখানে শিল্প রাখা যাচ্ছে না, সাভারে স্থানান্তর করা হয়েছে। কিন্তু শাহীন ভাই যেটা বললেন, যদি সেখানে 5টি কারখানা মাত্র চালু হয়ে থাকে, গ্যাস সংযোগ দেওয়া হয়ে থাকে, আর 15 বা 20টির পাইপলাইনে থাকে, তাহলে 150 কারখানা কবে এটি হবে? এতো সোহরাব ভাই, আমি বলি আপনাকে, মানে যেটা মানে আমাদের কয়েকদিন ধরে আমাদের রিপোর্টার বিভিন্ন সাথে থেকে গিয়ে যা জেনেছে, তাতে যে জিনিসগুলো জানাচ্ছে, এই প্রকল্পটি 7ম সংশোধনী চলছে। এই যে ওনাদের যে এর মধ্যে ট্যানারি বর্জ্য এবং ট্যানারি প্রকৃতি ইয়ার জন্য ড্রেনগুলা কিন্তু মানে যে এখানে ড্রেন থাকার কথা কিন্তু সিমেন্টেড নাই। আচ্ছা, ড্রেন থেকে উপচে পড়ছে একদম দূষণ, মানে যে চরম, মানে এটার জন্য আছে। ডাম্পিং ইয়ার্ডের কথা ছিল কংক্রিট দিয়ে ডাম্পিং ইয়ার্ড, সেটাও না, মাটির তলে পুঁতে দিচ্ছে, তার মানে এই জিনিসগুলো নিচে যায় পড়ছে। আচ্ছা, তারপরে সবচেয়ে বড় যে জিনিসটা সিইটিপির নামে যেটা করা হচ্ছে, পাইপ ঢুকিয়ে দিয়েছে আস্তে করে পিছনের দিক দিয়ে, যেখানে পাইপ থাকার কথা না, ড্রেনেজ সিস্টেম করেছে নিজেরা, করে এরা আস্তে করে নদীর ভিতরে একটা জায়গায় দিয়ে রেখেছে, ওইখানে সব যা পড়ছে। আশেপাশের লোকজন টিকতে পারছে না, মাছ মরে যাচ্ছে, আশেপাশের লোকজন গন্ধে থাকতে পারছে না, অসুস্থ হয়ে যাচ্ছে। তার সঙ্গে যেটা আছে, যে জিনিসপত্রগুলো লাগিয়েছে বিসিক, সেই জিনিসপত্রে মনে করেন যে মরিচা ধরে গেছে, এগুলো আদৌ ঠিক আছে কিনা। আজকে আমাকে আমার রিপোর্টার বলল যে ওগুলোতে রং লাগানো হচ্ছে, সিইটিপি এগুলোতে যেগুলো মরিচা ধরে গেছে ওটা রং লাগানো হচ্ছে। তার মানে এটাকে চমৎকার ভাবে নতুন করে ফেলা হবে। পুরো ব্যাপারটাই হচ্ছে যে পরিবেশ দূষণের কারণে এখান থেকে শিল্পনগরে ট্যানারি শিল্প স্থানান্তর করা হলো, সেই একই দূষণ যদি সাভারে হয়, এবার যে দুর্ভোগ এখানকার মানুষ, হাজারিবাগের মানুষ ভোগ করেছে, বুড়িগঙ্গার দূষণ হয়েছে, এখন বুড়িগঙ্গার জায়গায় ধলেশ্বরী দূষণ হলে কি মানুষের জনদুর্ভোগ কমবে? এবং ওইখানে পরিবেশ দূষণ কমবে। আবার একটা জিনিস, ওখানকার লোকজন কিন্তু আরো একটা জিনিস বলছে যে মানবাধিকার লোকের ইয়ারা ওইখানে যাচ্ছে না। আমরা যে বাঁচতে পারছি না, যে বুড়িগঙ্গাকে বাঁচানোর জন্য বুড়িগঙ্গার তো যে অবস্থা করে দিয়েছে, আবার একটা নতুন জায়গাকে নষ্ট করে দেওয়ার প্ল্যান করা হচ্ছে। তারপরে ওয়েল প্ল্যান কোন জিনিস তারা খুঁজে পাচ্ছে না। ট্যানারি শিল্প মালিকদের উচিত যে আদালতের কাছে, যে আদালত তাদেরকে সরানোর নির্দেশ দিয়েছে, তারা নির্দেশ মেনেছে, এবং আদালতের কাছে প্রতিকার চাওয়া, যে তাদেরকে এই যে তাদের শিল্প বন্ধের দিকে ঠেলে দেওয়া হলো, এবং তাদেরকে যে মানে তাদের জীবন জীবিকা অচল করা হলো, এবং শ্রমিক এবং মালিকদের এর দায় কে নিবে? তাহলে নির্বাহী বিভাগ নেবে, নির্বাহী বিভাগকে নিতে হবে। শিল্প মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছে, বেসিক ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান, এই অবকাঠামো তাদের করার কথা। এত বড় ভারী শিল্প চালানোর ক্ষমতা কি বা তৈরি করার ক্ষমতা কি? আলাদা একটি প্রতিষ্ঠান করা উচিত ছিল, যে প্রতিষ্ঠান এটা তদারক করবে এবং সেটা যত দ্রুত সময় করবে। আর চীনা কোম্পানির সম্পর্কে তো আমাদের অনেক অনেক অভিযোগ আছে, এবং তারা 5 টাকায়ও কাজটা করে দেয়, 500 টাকার কাজ 5 টাকায় করে, কিন্তু 5 টাকার মতোই হয়, সেটা 3 দিন এটা স্থায়ী হবে না। তো এই কারণে, এবং যদি এখানে যদি মালিকদের ফাঁকি দেওয়ার চেষ্টা থাকে, মানে সরকারের পক্ষ থেকে, তাহলে দেশকে তো ফাঁকি দেওয়া হলো, ওখানকার বাসিন্দাদের ফাঁকি দেওয়া হলো, ওখানকার বাসিন্দাদের আরেকটি দুর্ভোগের মধ্যে ঠেলে দেওয়া হলো। তাহলে হাজারিবাগ আর সাভারের মধ্যে পার্থক্য কি হলো? শাহীন ভাই, এখানে যেটা, যেমন যে সমস্যাগুলো অবশ্যই আছে, যেমন বিসিক নিয়ে যে জিনিসগুলো কথা উঠেছে বা আপনাদের সমস্যাগুলো নিয়ে আপনারা বলেন, মানে 2014 সালে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া আছে জিনিসগুলো পাওয়াটা, আপনারা বলেন, কিন্তু প্রথম থেকে মানে মানুষ কেন জানলো যে আপনারা যেতে চান না? এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের গড়িমসি কিন্তু মিডিয়া দেখতে পেয়েছে। তো আপনারা যদি আপনাদের যে অবস্থা, আপনারা যেটা বলছেন, এই জিনিসগুলো কেন বোঝাতে পারেননি আপনারা? দেখুন, এখানেই আমাদের ব্যর্থতা, কারণ আমরা চেয়েছিলাম যে আমরা একটা ভ্যাসেলে আছি, আমরা শিল্প মন্ত্রণালয়, বিসিক সহ আমরা কিন্তু একটা ভ্যাসেলে, আমরা মনে করি যে আমরা এক নৌকারই যাত্রী। আমরা চেয়েছিলাম যে সিমultaneously যেখানে সিটিপি, ডাম্পিং ইয়ার্ড এবং ক্রোম রিকভারি প্ল্যান্ট হবে, এবং পাশাপাশি আমরা ট্যানারিগুলো করব। যেহেতু এটা কেমিক্যালাইজ ইন্ডাস্ট্রি, এটা কিন্তু আপনার মনে করেন যে প্রি ফ্যাব্রিকেশনও হতে পারে না, এটা আমরা সম্পূর্ণ আরসিসিতে আমরা বিল্ডিংগুলো করছি। এবং যেখানে আমাদেরকে জায়গাটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু একটা নদীর পার,
সেখানে কিন্তু আমাদের প্রায় 100 ফিট 150 ফিট পর্যন্ত পাইলিং করতে হয়েছে, প্রায় 600 কোটি টাকা আমরা ওইখানে ইনভেস্ট করেছি শুধু পাইলিং এ। আচ্ছা, একটা ফোন আছে, দেখি উনি কি বলছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আচ্ছা, ওই সরকার জনগণের ট্যাক্সের টাকায় কি সবকিছু করে দিবে? মালিকরা কি এমনি বসে বসেই করবে? ওনারা তো 2005 সাল থেকে এই ব্যাপারটা চলছে। ওনারা এখন পর্যন্ত অনেক ট্যানারি আছে যে তাদের বিল্ডিংই তৈরি হয়নি, তো ওনারা খালি সরকারের উপরে দোষ দিচ্ছে। ওনারা যদি ওখানে রেডি হয়ে চলে যেতেন, এখন যে প্রবলেম গুলা বলছেন সেগুলো তখন এটা ফাইন্ড আউট করা যেত, যে ওনারা বলতে পারতেন আমরা তো তৈরি, আপনি গভর্নমেন্ট তো আমাদের তৈরি করে দেয়নি। তো এইটা তো আমি মনে করি যে সম্পূর্ণভাবে মালিকরাই দায়ী। আচ্ছা, ওকে। আচ্ছা, উনি যেটা বলছেন সেটা হলো যে সিইটিপি কেন সরকার করে দিবে, আপনি বলেন আপনাদের সাথে কি চুক্তি, আপনাদের নিয়মটা কি আছে? 2003 সালে আমাদের যে সময় এখান থেকে আমাদের 1995 সালে পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে আপনার 2001 সালে হাইকোর্ট থেকে একটা রিট হলো। রিটের প্রেক্ষিতে কিন্তু আপনার অর্ডার হলো যে এখান থেকে হাজারীবাগ থেকে ট্যানারিগুলো শিফটিং করা। আমাদের সাথে 2003 সালে আমাদের একটা ট্রাইপেটি এগ্রিমেন্ট হয় বিসিকের সাথে। সেখানে কিন্তু গভর্নমেন্ট বলেছিল যে যদি ফরেন সোর্স থাকে তাহলে ওখান থেকে করে দেবে, না হলে জিওবি ফান্ড থেকে করে দেবে। সেটা সরকার এগ্রি করেছিল আমাদেরকে এখান থেকে সিটিপি সহ আনুষঙ্গিক বিষয়গুলো, এবং সাভারের যে প্লট সেই প্লটের কিন্তু আমরা কিনে নিয়েছি বিসিক থেকে। আমরা শুধু বিনা পয়সা কিন্তু করিনি, ওখানে যে আমাদের 200 একর জায়গা দেওয়া হয়েছে সেখানে কিন্তু আমাদের প্লট আমরা কিনে নিয়েছি। কিন্তু এখানে বলা হচ্ছে যে ট্যানারি মালিকরা যেতে চায় না, এটা আদৌ সত্য না। আমি আগেই বলেছি যে আমাদেরকে কিন্তু 2014 সালের ডিসেম্বর আমাদেরকে লেআউট প্ল্যান দিয়েছে, আমরা বারবার তাগিদ দেওয়ার পরও কিন্তু তারা আমাদেরকে লেআউট দেয়নি। আপনি যদি বলেন 2014 সালের আগে আপনি জানেন না আপনি কোথায় কি পাবেন, লেআউট যাবেন, তাহলে এতদিন ধরে যে 10টা বছর পার হয়ে গেছে, সবসময়ের জন্য আপনাদের বলা হচ্ছে যে আপনারা যেতে চাচ্ছেন না, আপনারা আন্দোলন করছেন, মালিকরা এটার প্রতি ইন্টারেস্ট না, মানুষ এটা দেখতে পাচ্ছে এবং সব মানুষ এটাই জানে। কেন এই ধারণাটাকে আপনার ভ্রান্ত প্রমাণ করতে পারলেন না কেন? দেখুন, আমরা কিন্তু বলেছি যে বিসিকের সাথে আমরা কাজ করছিলাম, কিন্তু ওদের ব্যর্থতা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে মালিকরা যেতে চায় না বলে এই ট্যানারি শিল্প হচ্ছে না। এখনো গভর্নমেন্ট সহ বিভিন্ন আমাদের দেশের জনগণ জানে যে ওইখানে 2টা মডিউল রেডি আছে এবং সেখানে আপনার বর্জ্যের অভাবে কিন্তু আপনার সেটা চালানো যাচ্ছে না এবং তারা মেশিনারিজ তাদের নষ্ট হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। আপনার যেখানে আমরা 50টি ট্যানারি আমরা ওয়েটগুলো উৎপাদন করেছি সেখানে কিন্তু তারা বিওডি সিওডির আপনার যে স্ট্যান্ডার্ড সেটাই কিন্তু আপনার মেনটেন করতে পারছে না, এবং যে আজকে লবণাক্ত পানির কথা বলা হয়েছে সেইটাও আপনারা তারা শোধন করতে পারছে না। তো এটা কি ব্যর্থতা আমাদের? এটা আপনার কি চাইনিজ কন্ট্রাক্টর যে কাজ নিচ্ছে তার কি এটা দায়বদ্ধতা নেই? আপনার বিসিকের কি দায়বদ্ধতা নেই? এটা সুপারভিশন করেছে বুয়েটের কি এটা আপনার দায়বদ্ধতা নেই? তারা কি সুপারভিশন করছে যে এই নিম্নমানের যন্ত্রপাতি সব আপনার ওখানে স্থাপন করেছে? আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি কি মনে করেন এত বড় একটা ভারী শিল্প পাশাপাশি রপ্তানি দিক থেকে 2 নম্বর চামড়া শিল্প ট্যানারি, বিসিকের মতো একটা ক্ষুদ্র শিল্প কুটির শিল্পের পক্ষে এই ধরনের ভারী শিল্প জন্য একটা প্রজেক্ট বা অবকাঠামো তৈরি করে দেওয়া সম্ভব? এখানেই ভুল হয়েছে যে 2003 সালে আমাদের যে এমইউটা হয়েছিল সেটাই আপনার যে বিসিকের সাথে করাটাই ভুল হয়েছে, কারণ এইখানে তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না এবং বিসিকের যে অদক্ষ লোকবল, এখনো বিসিকে আপনার একটা বিএসসি ইঞ্জিনিয়ারিং নেই যেখানে ডিপ্লোমা দিয়ে তারা কাজ চালাচ্ছে। তাদের যে কাজের ধীরগতি এবং তারা যে অযোগ্য সেটা প্রমাণিত হয়েছে, কারণ বিসিকের যে আজকে সারা বাংলাদেশে কত 100-এর উপরে প্লট আছে, শিল্পনগরী আছে, সেখানে কিন্তু আপনার সবই রুগ্ন, সেখানে কিন্তু সাকসেস খুবই কম। সেখানে তারা যে দেখা গেছে কুটির শিল্প, আপনারা যখন জানছেন যে কুটির শিল্পের একটা লোক ভারী শিল্পর দায়িত্ব নিচ্ছে তখন কেন আপনাদের মধ্যে হয়নি যে এটা হওয়া উচিত না? দেখুন, আমাদের পূর্বের নেতৃবৃন্দ হয়তোবা এটা রিয়েলাইজ করেনি, তারা মনে করেছিল এটা হয়তোবা সহজভাবে হয়ে যাবে এবং যে বর্জ্য শোধনাগার সেটাও খুব সহজভাবে হয়ে যাবে, কিন্তু বর্জ্য শোধনাগার নিয়ে যে আজকে এই হযবরল অবস্থা সৃষ্টি হয়েছে সেটা কেউ ভাবতে পারেনি। এবং যে চাইনিজ ঠিকাদার কোম্পানিকে দেওয়া হয়েছিল আমরা যতটুকু জানি সেটা নিয়ে মামলা হয়েছিল এবং পূর্বের যে যারা দায়িত্বে ছিলেন সরকারের তারা কিন্তু আপনার ওই চাইনিজ কোম্পানির পক্ষে আপনার কাজ করেছে, কিন্তু তা আমরা জানি যতটুকু যে চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠানের সে গ্যারান্টি লেটারটাও কিন্তু আপনার ফেক ছিল।
যে যার ফিনিশিয়াল ক্যাপাসিটি নেই, আপনার যার পূর্বের অভিজ্ঞতা নেই, সে কিভাবে কাজটা পায়? এই চাইনিজ, আমরা এটার জন্য আমাদের 9 দফা দাবির ভিতরে আমরা এটাও বলেছি যে এই আমাদেরকে সঠিক মানের একটা বর্জ্য শোধনাগার দিতে হবে, যেটা আন্তর্জাতিক মানসম্পন্ন হয়। কারণ এই ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে এই সিটিপি কোনোভাবে আপনার আদৌ তৈরি করা সম্ভব না। আমি কি একটু সাপ্লিমেন্ট করতে পারি? একটা ফোন আছে, তারপর আপনি ইয়ে করেন। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, আমার নাম রাশেদ। জি, আমি একটি ফুটওয়্যারের সাথে জড়িত আছি। আমার একটি অর্ডার ছিল হাজারীবাগের। এই অর্ডারটা আমি সঠিক টাইমে পাচ্ছি না বিধায় এখন আমি এটাকে বিকল্প হিসাবে আমি চট্টগ্রাম থেকে এই চামড়াগুলা কালেক্ট করেছি। সেক্ষেত্রে আমি বায়ারের কোনো কমিটমেন্ট রক্ষা করতে পারি নাই, শিডিউল। তো আমাকে এখন 10,000 জোড়া জুতা এয়ার শিপমেন্ট করতে হচ্ছে। এখানে প্রায় $10,000 এক্সট্রা খরচ করতে হচ্ছে আমার কোম্পানির। এই যে $10,000 এক্সট্রা খরচ করলাম, এটার জন্য ফাইনালি আসলে কে দায়ী? জি, আমি একটু এই প্রসঙ্গ বলবো, যদিও এটা শাহীন সাহেবের জবাব দেওয়ার কথা, কিন্তু আমরা এই শিল্পের সাথে রিলেটেড আমরাও বলতে পারি। প্রথমত বেসিক সম্পর্কে আমার যে কথাটা প্রথম আমি বলবো যে বেসিক আমাদের দেশে মোমবাতি তৈরি করা, মৌমাছির মধু তৈরি করা এবং নাচের পুতুল তৈরি করা, খেলনা তৈরি করা, এগুলোতে তারা মোটামুটি পারদর্শী। প্রথমত এটাই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, এবং প্রথমত সরকারের এই সংস্থাকে দায়িত্ব দেওয়াটাই হচ্ছে আমাদের এই টোটাল বর্তমান পরিস্থিতির জন্য অবস্থা। এটা পারে না তারা। এশিয়া মহাদেশের মধ্যে একটা বৃহত্তর সিটিপি এখানে হচ্ছে, সেইটা তারা কি করে হ্যান্ডেল করবে সেটা তারা প্রমাণ করছে যে তারা পারে নাই। এখন এটার কারণে দুনিয়ার সংকট সৃষ্টি হলো, শিল্পের সংকট, শ্রমিকের সংকট। যেই ভদ্রলোক এখন প্রশ্ন করলেন, আপনি দেখেন হাজারীবাগের মধ্যে মহামান্য আদালত অর্ডার দিছে, লাইন কাটছে, যেখানে 6 ঘন্টার মধ্যে সমস্ত লাইন বিচ্ছিন্ন হয়ে গেল, যেখানে 30-50 হাজার কয়েক লক্ষ লোক বসবাস করে। সৌরভ ভাই বললেন যে এটা যে কোনো শিল্প এলাকায় এখন বাংলাদেশের বর্তমান কনটেক্সটে এটা সম্ভব হতো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু সেটা আমরা মেনে নিয়েছি। এখানে ট্যানারি বন্ধ করেছে, অনেকগুলি ট্যানারিতে কিন্তু ফুটওয়্যার হচ্ছে, লেদার গার্মেন্টস হচ্ছে, নিচে চামড়া প্রসেস হচ্ছে, উপরে সে প্রোডাক্ট করতেছে। এখন লাইন কেটে দিছে, তখন কিন্তু তার এই যে লেদার গুডস এবং প্রোডাক্ট, যারা কোনোভাবেই পরিবেশ দূষণের সাথে তার কোনো সম্পর্ক নাই, ওই শ্রমিকগুলো আজকে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ওই মালিকগুলো ক্ষতিগ্রস্ত, ওই ভদ্রলোকের অর্ডারটাও কিন্তু সেখান থেকেই ক্যান্সেল হয়ে গেল। এখানে বিষয়টা যেটা হচ্ছে, আমরা খুব দুর্ভাগা জাতি, যেখানে আমরা দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন প্রোডাক্ট অফ দ্য ইয়ার, যেখানে মালিকরা বলতেছে আমরা ওই জায়গায় যাব, যেখানে আলোচনা হচ্ছে যে আমরা কয়েক লক্ষ, মানে আমরা প্রায় 50 লক্ষের কর্মসংস্থান এখানে এরকম হবে, এবং আমি মনেও করি হবে, যেখানে বিশেষভাবে লেদার গুডস এন্ড প্রোডাক্ট যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই সময়ে এরকম একটা পরিস্থিতি সৃষ্টিটা, এটাকে আমরা কেমন কিছুটা ষড়যন্ত্র হিসেবেই দেখি। আর আমি আমার দিক থেকে যেটা বলতে চাই, এটা আমার ভাবতে কষ্ট হচ্ছে না, শুধু আমি মনে করি কোন দেশে বাস করি। আমরা এখানে সবাই জানি যে আদমজি যখন হয়েছে, সেই আদমজি যখন হয়েছে জলাশয় ছিল সেখানে, সেই জলাশয়ের মধ্যে মাটি ভরাট করে আদমজি ঝুটমিল হয়েছে, সেই মালিকরা যাদেরকে আমরা শোষক, যাদেরকে আমরা বিভিন্নভাবে আখ্যায়িত করেছি, সেদিনও কিন্তু নট অনলি আদমজি, ওই সময় ইন্ডাস্ট্রি যখন হয়েছে সেখানে আপনি কিন্তু শ্রমিকদের জন্য আজও ঢাকাবাজু হিসাবে যে ঢাকাবাজু ছিল, যদিও আনফর্চুনেটলি সেই আদমজিও বন্ধ করে দেওয়া হয়েছে। তো অতদিন পূর্বে যদি শ্রমিকদের বাসস্থানের চিন্তা করত, শ্রমিকদের গোসল করার জন্য বেশ কয়েকটা পুকুর ছিল, শ্রমিকদের ছেলে বৌজি বাবা মার সাথে সম্পর্ক, স্কুল ছিল, সেখানে পোস্ট অফিস ছিল, আর সেই জায়গার মধ্যে আজকে স্বাধীনতার এত বছর পরে একটা আধুনিক আমরা শিল্পনগরী হবে, সেখানে শ্রমিকদের বাসস্থান থাকবে না, সেখানে শ্রমিকদের লেখাপড়ার ব্যবস্থা থাকবে না, আপনারা যখন সেখানে ভারী মেশিন ব্যবহৃত হয়, সে জায়গায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। সুতরাং এখানে ঢাকার আশেপাশে আছে, কোনো রকম হয়তো গেলে অনেক যান সেভ হয়ে যায়, কিন্তু সেখানে ইতিমধ্যেই বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং বেশ কয়েকজন হাসপাতালেও আছে। আমরা বুঝতেই পারতেছি না যে আজকে এইটা কি মানে কেউ দেখার নাই। আরেকটা জিনিস যে কথাটা হলো যে আপনি 10 বছর 12 বছর যাই বলেন, এখানে মালিকদের অবস্থানও আপনি বলছেন,
মাননীয় চেয়ারম্যান সাহেব স্বীকারও করেছেন যে ওনারা টাইমলি হয়তো সব বিষয়গুলি দেখেন নাই, করতে পারেন নাই, বা তাদের উপর তারা বিশ্বাস স্থাপন করেছিলেন এবং বিশ্বাস তো তারা ভঙ্গ করেছে। তারা শিল্প সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের সাথে বিসিজ্ঞা বলছে যে হ্যাঁ আমরা পারি নাই, এবং সংসদীয় কমিটির চেয়ারম্যান পত্রিকায় বলছে যে তোমরা মিথ্যা তথ্য দিচ্ছ, হ্যাঁ এগুলি বলছে, কিন্তু কেউ কোর্ট বা দেশবাসী কেউ কিন্তু বিবেচনায় নিচ্ছে না। আমি দেখেন এখানে শ্রমিকদের কন্টেস্ট আমি কেন বলি, আজকে যদি সেখানে কেউ জায়গা দেখবে, গতকাল বৃষ্টি হয়েছে, পুরো এক এলাকা প্লাবিত হয়ে গেছে গিয়া, এবং আশেপাশে কোনো গাছ নাই, ধুলা বালি, সেই জায়গার মধ্যে শ্রমিকরা কোথায় যাবে সেই বিষয়টা, আপনি সেখান থেকে হাজারীবাগ থেকে যাবে কিভাবে যাবে সেটাও কিন্তু কোনো ব্যবস্থা নাই। আর গিয়া সেখানে এক জায়গায় হাজারীবাগ থেকে গিয়ে কি সেখানে এই কাজটা করা সম্ভব? মানে আমরা আজকে বলতেছি যে বিষয়টা হলেই মালিকদের অবস্থানটা আজকে যে জায়গায় আছে, ধরেন 6 মাস পরে এই জায়গায় থাকবে না, এই আশঙ্কা আমাদের আছে। কিন্তু এখন যারা যারা সেখানে গিয়ে কাজ করতেছে তারাই তো মানবতর জীবনে সেখানে যাচ্ছে, ট্রাকে করে আসতেছে, আবার একটা মানে দূর থাকার কোনো ব্যবস্থা, কোনো ব্যবস্থা নেই, কারণ আশেপাশে কোনো ব্যবস্থা এখন ওই এলাকাতে এখনো ওইভাবে গড়ে উঠে নেই। তো এরকম বিষয়টা কি বিবেচনায় থাকা উচিত ছিল না? আপনি বিসিক যে ব্যর্থ কেন আমি বারবার বলছি, এই 10 বছরে মালিকরা কতটুকু করছে এই প্রশ্ন যেমন আছে, তাইলে এটা একটা আধুনিক শিল্পনগরী, পরিবেশ বান্ধব শিল্পনগরী হবে। আপনি রাস্তাগুলি পর্যন্ত এখন পর্যন্ত ঠিক করা হয়নি, সেখানে কি একটা গাছপালা লাগানো যেত না? এই জিনিসটাকে আরেকটু পরিকল্পিত করা যেত না? আমার কাছে যেটা মনে হয়েছে, এটা একটা টোটালি গভর্নমেন্টের ওই সংস্থা অথবা গভর্নমেন্টের কোনো অংশ ইচ্ছাকৃতভাবেই এই বিষয়টাকে ইগনোর করে গেছে। শ্রমিকের বিষয়টা তো একটা টোটালি এটা কোনো মানুষই না, এরকম একটা দৃষ্টিভঙ্গি ওনাদের মধ্যে। একটা ফোন আছে, তারপর আপনাকে যাব। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আরাফাত বলছি সাভার থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন সাভারের যে অবস্থা, এখানে আসলে আমাদের বসবাসের জন্য খুবই অনুপযোগী অবস্থা, এবং এখানে যে দূষণ সেটা মাত্রা ছাড়িয়ে গেছে। এখানে যে একটি ধলেশ্বরী নদী আছে সেটাও দূষণের কবলে, এবং এই যে চামড়া শিল্প নগরী যখন করা হয় তখন আমাদের এখানে প্রত্যাশা ছিল এই এলাকার ডেভেলপমেন্ট হবে, এখানে জীবনযাত্রার মান চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি এখন আমাদের এখানে বসবাসের অনুপযোগী হয়ে গেছে। আমার প্রশ্নটা শাহিন সাহেবের কাছে, আপনারা যে এখন বারবার বিসিকের উপর দোষারোপ করছেন, বিসিকের অনিয়মের বিরুদ্ধে বলছেন, বিভিন্ন সময় টেলিভিশন পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি, বিসিককে এই প্রকল্পটির দায়িত্ব দেওয়া হয়েছে 2003 সালে। আজকে 14 বছর পরে যখন হাজারীবাগে আপনাদের লাইন কেটে দেওয়া হলো, তখন আপনারা বিসিকের বিরুদ্ধে কেন বলতে চাচ্ছেন? এর আগে তো আমরা দেখেছি সাভারে আপনারা একসাথে মিটিং করেছেন অসংখ্যবার, তখন আপনারা যৌথভাবে বিবৃতিও দিয়েছেন। তখন বিসিক আপনাদের কাছে ভালো ছিল, আজকে কেন খারাপ হলো? এই দ্বিমুখী নীতির কারণে আপনাদের জন্য যে দূষণটা সাভারে তৈরি হচ্ছে, এর দায় কি আপনারা এড়াতে পারেন? জি, আপনাকে ধন্যবাদ। শাহিন আপনার কাছে লাস্ট ইয়ার আসবো। হ্যাঁ সৌরভ ভাই বলেন, ওনাদের কথা যে কথাগুলো শুনেছেন, তাহলে জিএসটি কি দাঁড়ায়? দাঁড়ানো হলো যে সরকার মুখে বলে তারা শিল্প বান্ধব, শ্রমিক বান্ধব, পুঁজি বান্ধব, কিন্তু কার্যক্ষেত্রে বিনিয়োগ বান্ধব, কিন্তু কার্যক্ষেত্রে তার উল্টো হয়েছে। অন্তত এই চামড়া শিল্পের ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে তৈরি পোশাক শিল্পে সরকারের প্রণোদনা, নানা রকম উৎসাহ দেওয়া হচ্ছে। আর এই শিল্পটা কিন্তু প্রতিষ্ঠিত শিল্প, এবং সরকারের কোন রকম ভর্তুকি ছাড়া শুধু ঈদের সময় এক ধরনের ঋণ দেওয়া হয়। ঋণ হলে ঋণের তো তারা সুদ পরিশোধ। ঈদের সময় যেহেতু এক সময় অনেক বেশি চামড়া কেনা বেচা হয়, সেই সময় আমরা প্রতি বছর ঈদের আগে দেখি লোন দেওয়া হতো। এর বাইরে খুব একটা সহযোগিতা, আর সব গ্যাস বিদ্যুৎ এগুলো তো দিতেই হবে, এবং তারা কিনেই নেন। কিন্তু একটি যে কথাটি আবার শাহিন ভাই বললেন যে একটি শিল্প করার জন্য যে পরিকল্পনা দরকার, সেই বাস্তবায়নের যে সক্ষমতা দরকার, যে চিন্তা দরকার, যে বুদ্ধি দরকার, যে জ্ঞান দরকার, সেটি সংশ্লিষ্টদের নেই বলেই এখন প্রমাণিত হয়েছে। অথবা ওদের যদি সেই জ্ঞান তাদের থাকেও সেটা ব্যবহার হয়নি, সেটা তাদের সদিচ্ছা ছিল না। এখন সদিচ্ছার অভাব হোক আর সক্ষমতার অভাব হোক, ফলাফল কিন্তু এক। কিন্তু সৌরভ ভাই, এখন দায়িত্বটা কে নিবে মনে করেন? আমার দায়িত্ব শিল্প মন্ত্রণালয় কত আছে? 90 কত কোটি ডলার আছে টার্গেট বিদেশে? আমাদের প্রায় 120 কোটি ডলার। 120 কোটি ডলার আছে। এখন যে অবস্থা আছে, তার মানে এটা হলো এপ্রিল মাস,
হ্যাঁ কুরবানির সামনে। হ্যাঁ মানে আর 2 মাস আছে, মে আর জুন। না এটা তো ভয়াবহ অবস্থা। হ্যাঁ তাহলে মানে টার্গেট মানে লাস্ট টার্গেটের সময় এটা দায়িত্বটা কে নিবে? মানে এটা বন্ধ হয়ে গেছে, ঈদের আগে যদি এই বেশিরভাগ শিল্প কারখানা চালু না করা যায়, তাহলে এই চামড়াগুলোর মানে যে চামড়াগুলোর যে করা এটার যে প্রক্রিয়াজাতকরণ সেটা সম্ভব হবে না। সম্ভব না হলে সেই হয় কাঁচা চামড়া, এখন তো কাঁচা চামড়া রপ্তানি হয় না, তাহলে চামড়া কি করা হবে? কিন্তু তারপরে সৌরভ ভাই আরেকটা জিনিস আছে, এখন দেখা যাবে হয়তো ওরা এটা করতে পারছে না, তাদের লস হয়ে যাচ্ছে বিভিন্নভাবে, এটা পাঠাতে পারেনি, তারা তো ব্যাংক থেকে লোন নিয়ে নেবেন, কিন্তু লোন তো নিয়ে নেবেন, সরকারকে কোনো না কোনো ভাবে দিতে হবে, কিন্তু আলটিমেটলি যেটা হবে আমার যে অর্জনটা, রাষ্ট্রীয় যে অর্জনটা, সেই অর্জনটা তার হবে। বৈদেশিক মুদ্রার কথা বাদ দেন, এই যে এই শিল্পের সাথে লাখ লাখ শ্রমিক জড়িত, অনেক মালিক জড়িত, অনেক পুঁজি জড়িত, তার কি হবে? মানে যেটা একটা বিপর্যয় হলে একটা ব্যর্থতার দায় কিন্তু এই সব ক্ষেত্রেই এর অভিঘাত পড়বে। এখন যেটা হচ্ছে যে জরুরি ভিত্তিতে সত্যিকারভাবে আমলা রাজনীতিকদের দিয়ে নেওয়া হয়, বিশেষজ্ঞ যারা এ ব্যাপারে বোঝেন, এমনকি মালিক শ্রমিকদেরও আমি বলবো যে তারাই যে অভিজ্ঞ নাও হতে পারেন, যারা এবার বিশেষজ্ঞ, সেটা দেশি হতে পারে বিদেশি হতে পারে, এবং চীনা যে প্রতিষ্ঠান কাজ নিচ্ছে সত্যি তারা কাজ করতে পারবেন কি পারবেন না এ ব্যাপারে সিদ্ধান্তে আসা উচিত। যদি না পারে তাহলে সেটা পাল্টানো উচিত। আর যদি কেন এতদিন পারেনি, তাদেরকে সময়সীমা শেষ হয়ে যায়নি? যে সময়ের মধ্যে যে কাজ করার কথা ছিল, সংশোধিত হয়েছে এই প্রকল্প, এই যে 7বার সংশোধিত হওয়া, এটি তো একটি মানে অমার্জনীয় অপরাধ। যে কোনো একটি প্রকল্পের এরকম একটি সম্ভাবনাময় এবং একটি ভারী শিল্পের, যার সাথে 150টি বা তার অধিক শিল্প কারখানার ভাগ্য জড়িত, লাখ লাখ শ্রমিকের ভাগ্য জড়িত, সেটি 7বার সংশোধন হওয়া মানে কি? 7বার সময় বাড়ানো, 7বার ব্যয় বাড়ানো, 7বার এই প্রকল্প নিয়ে নয় করা। তা আমি মনে করি যে এটি আমাদের চরম ব্যর্থতা, মানে এই সংশ্লিষ্ট যে বিভাগ বা যে মন্ত্রণালয়, এবং এই ব্যর্থতা অমার্জনীয়। শেষ পর্যায়ে আছি, আপনাকে একটা প্রশ্ন করেছেন উনি, যে বারবার আপনার ওনার সাথে মিটিং করছেন কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে তারা যোগ্য কি যোগ্য না। না দেখুন, ওনাদের সাথে আমাদের কনজিকিউটিভ মিটিং হয়েছে একবার, প্রত্যেক মাসে কয়েকবার মন্ত্রণালয় হয়েছে, সাভারে হয়েছে। সাভারের ওইখানের যারা স্থানীয় চেয়ারম্যান এবং বিভিন্ন মেম্বার সহ তাদের সাথে আমাদের বিভিন্ন সময় মিটিং হয়েছে। এখানে যে আপনার বেসিক যে আপনার কাজগুলো করবে, সেই কাজগুলো যে আপনার মনে করেন যে সিটিপি এবং অন্যান্য আনুষঙ্গিক যে কম্পোনেন্টগুলো সঠিক সময়ে উঠে আনবে, সেটা কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমরা যেমন গত বছর আমাদেরকে 72 ঘন্টা সময় দেওয়া হলো, কিন্তু 72 ঘন্টার আমাদের যে সময় দেওয়া হলো সকল ট্যানারগুলো হাজারবাগ থেকে শিফটিং করার জন্য, এটা কি কুড়ের ঘর যে আমি 72 ঘন্টার ভিতরে এখান থেকে শিফটিং করতে পারবো? কিন্তু তারা কি ওই সময় রেডি হয়েছে? তারপরে 1 এপ্রিল 2016 সালে আমাদেরকে হাজারবাগের কাঁচা চামড়া ঢোকা নিষেধ করে দিল। তারপর আবার কিন্তু সরকারই আবার সেটা উইথড্র করলো এবং আমরা কিন্তু ওইখানে প্রোডাকশন অব্যাহত রেখেছিলাম। কিন্তু এই বছর এসে আবার শিল্প সচিব মহোদয় আপনার 1 জানুয়ারি আমাদের ঘোষণা দিল যে 30 মার্চের ভিতর সকল ট্যানারগুলো স্থানান্তর করা। তার প্রেক্ষিতেই কিন্তু আপনার বেলা তার সেই পুরনো মামলাটা উজ্জীবিত করে এবং সেখানে বলে যে হাইকোর্ট, মহামান্য হাইকোর্টকে, যে তার কোন ক্ষমতা বলে উনি সময় দেন, সময় বাড়ান। এই কারণেই কিন্তু আমাদেরকে আজকে সেই কোর্ট বলেছে যে সকল ইউটিলিটি সার্ভিস বন্ধ করে দেওয়ার জন্য। সেখানে কিন্তু আমরা ডিপেন্ড করতে পারি না, আমাদের বক্তব্য উপস্থাপন করতে পারি না সে তাদের কথা অনুযায়ী। এবং বিসিকের যে লয়ার ছিলেন মিস্টার রইসউদ্দিন আহমেদ সাহেব, উনি বলেছেন আমাদের 2টা মডিউল রেডি, ট্যানারি মালিকরা যায় না বলে আমি ওটা চালাতে পারি না, যার কারণে মহামান্য কোর্ট আপনার এই অর্ডারটা দিয়েছে। শেষ পর্যায়ে যদি আপনাকে বলা হয় এখন একদম যে আপনাদের এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব, যদি আপনাকে একদম সংক্ষিপ্তভাবে দেখুন, এইখানে সমস্যার সমাধান, সমস্যা থেকে উত্তরণের আমি আপনারা কি চাচ্ছেন? আসলে আমরা শঙ্কিত, আমরা চাচ্ছি আমাদের যে 9 দফা দাবি নিয়ে আমরা আন্দোলনে নেমেছি, সেই 9 দফা দাবি বাস্তবায়ন করা। সেই 9 দফা আমাদের ন্যায্য দাবি, যেমন আমাদের জমিগুলো রেজিস্ট্রেশন করে দেওয়া, আমাদের যে শ্রমিকদের জন্য বাসস্থান
এবং আমাদের যে অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীগুলো আছে তাদের জন্য জায়গা সংস্থান, এবং আমাদের যে ব্যাংক ঋণ সহ আপনার যে এখন যে আমাদের বর্তমান ঋণগুলো আছে সেই ঋণের সুদ মকুব করা এবং ব্লক করা ঋণগুলো, এবং আমাদেরকে সফট লোন দিয়ে যাতে আমরা দ্রুত ওইখানে স্থানান্তর করতে পারি ট্যানারিগুলো, সেগুলোর ব্যবস্থা গ্রহণ করা। আজকে শুধু এই ট্যানারি বন্ধ হয়ে গেছে বলে কিন্তু আপনার শুধু ট্যানারি মালিকের ক্ষতিগ্রস্ত না, ব্যাকওয়ার্ডে লক্ষ লক্ষ লোক আপনার জড়িত, যারা কাঁচা চামড়া সরবরাহ করছে। একজন যে স্লটিং করছে একটা পশু, সেও কিন্তু এটার সাথে জড়িত, মাংস ব্যবসায়ী থেকে শুরু করে কাঁচা চামড়া ব্যবসায়ী এবং আপনার যারা বাই প্রোডাক্ট তৈরি, তারা কিন্তু এই ব্যাকওয়ার্ডে আছে। ফরওয়ার্ডে দেখেন এই ভদ্রলোক বলেছে $10,000 উনি ক্ষতিপূরণ দিয়েছেন বাইয়ার শিপমেন্টে। আজকে লক্ষ লক্ষ লোক আপনার ফুটওয়্যার এবং লেদার গুডস ইন্ডাস্ট্রিতে আপনার এই জড়িত আছে। আমারও একটা নিজের ফুটওয়্যার ইন্ডাস্ট্রি আছে, আমি শঙ্কিত যে আমি এটা কি চালাতে পারবো। আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা আশা করব খুব দ্রুত আপনাদের এই সমস্যার সমাধান হবে, কারণ এটা দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প। একটু আর কথা বলা যাবে না। আপনাদেরকে ধন্যবাদ, সময় শেষ হয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।